আর মাত্র কয়েকটা দিন, তারপরই আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। কুমোরপাড়ায় মাটির মা দুর্গার প্রতিমাকে রূপদানের কাজ চলছে। কিন্তু কেমন আছে কাঁটাতারের এপারে আর ওপারে রক্তে মাংসে গড়া দুর্গারা? বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে আক্রমণ ও হুমকি সংঘটিত হচ্ছে, তাতে অনেকেই মনে করছেন সে দেশে এবার আর উৎসবের আমেজ নেই। আর কাঁটাতারের এই পারে একদিকে বন্যা, তো অন্যদিকে নারীদের ওপর সংঘটিত হওয়া অপরাধের কারণে উৎসবের আনন্দে অনেকটাই ম্লান হয়ে যেতে পারে, এটাই অনেকেই ধারণা করছেন। তবে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় কি জানেন? বর্তমানে মানবিক চেতনার অবক্ষয় আমাদের সমাজের একটা বৃহৎ অংশকে ভ্রান্ত পথে ঠেলে দিচ্ছে। আমাদের আজকের প্রজন্ম একটা অস্থির সময় পার করছে। ভিন্ন সংস্কৃতির আগ্রাসন ও আকর্ষণের শিকার হয়ে ভালো মন্দ বিচার করতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে অনেকেই। পূজা ও বিসর্জনের নামে এক শ্রেণীর নারী পুরুষ রাস্তাঘাটে যেভাবে বেলাল্লাপনায় মেতে উঠেছে, তা আমাদের উৎসবগুলোর সামাজিক ও ধার্মিক গুরুত্বকে কতটা সমৃদ্ধ করছে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। সত্যি কেমন জানি একটা অদ্ভুত অস্থির পরিবেশ বিরাজ করছে। আর এই অস্থির পরিবেশের মধ্যে আজকের নারীরা কতটা নিরাপদ? নেশার করাল গ্রাস থেকে রেহাই পাচ্ছে না আজকের মেয়ে মহিলারা। কোথায় যাচ্ছি আমরা? একটু গভীরভাবে ভাববার সময় এসে গেছে। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বর্তমান সমাজে নারী নিরাপত্তা ও সুস্থ সংস্কৃতির নানান দিক নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট নারী ব্যক্তিত্ব। রয়েছেন বিশিষ্ট কবি তথা বাচিক শিল্পী নন্দিতা ভট্টাচার্য এবং বিশিষ্ট আইনজীবী তথা সঙ্গীত শিল্পী পুষ্পিতা চক্রবর্তী। দুজনকে স্বাগত দিদি। নন্দিতাদি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসছে, কিন্তু কাঁটাতারের ওপারের মায়ের সন্তানদের ওপর যেভাবে নির্যাতন চলছে, বা শিল্পী সাহিত্যিক সাংবাদিক কাউকেই তো রেহাই দেওয়া হচ্ছে না। তবে সংখ্যালঘুদের ওপর নির্যাতনটা একটু মাত্রাটা বেশি মনে হচ্ছে। তাতে কি মনে হয় তাদের জন্য উৎসব এবার খুশি নিয়ে আসবে? একদমই না। আসলে যে কথাটা দিয়ে আপনি শুরু করেছেন, যে একটা অস্থির সময়, সময়টা বড্ড অস্থির। কেনই অস্থিরতা? আমার মনে হয় এই বিষয়টা নিয়ে অ্যানালাইজ করার একেবারে মোক্ষম সময়ে আমরা পৌঁছে গেছি। কোথা থেকে আসছে এত অস্থিরতা? কেন? একটা ফ্রাস্ট্রেশন মনে হয় সব দিকে। আর যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের ভীষণ প্রিয়, আমরা বলে এসেছি এ যাবৎকাল, আমাদের প্রিয় বাংলাদেশ, যে দেশটাকে আমাদের প্রতিবেশীর চাইতেও নিজেদের পূর্বপুরুষের দেশ বলেই আমরা সবসময় ভেবেছি, মনে করেছি। ওদের আশাতে, ওদের দেখতে পেলে আমরা উচ্ছ্বসিত হয়েছি। সেখানে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, সেটা অবশ্যই আমাদের ভাবিয়ে তুলছে। কারণ একেবারে কাছে ওরা, এবং এত কাছে যখন কেউ খারাপ থাকে, আমাদের নিজেদের লোক, তখন আমরা কি করে ভালো থাকি? আমাদের ভালো থাকাটা অসম্ভব। একদম, এটা একদম খুব বাস্তব কথা আপনি বললেন। এত কাছের মানুষ যখন এভাবে একটা অশান্তির মধ্যে জীবনযাপন করছে, আর উৎসবের আমেজ যখন আমরা আনন্দ করব বলে তৈরি হচ্ছে, আর ওই অনেকেই বলে না পুজো আসছে আসছে মজা, এই সময়টাই আনন্দের সময়, এই সময়টাই মানুষ খুশিতে আমরা থাকে। ভারাক্রান্ত হয়ে গেছি, ঠিক এই সময়টাতে ভারাক্রান্ত হচ্ছি যখনই আমরা বাংলাদেশের দিকে নজর রাখছি। পুষ্পিতা দি, আপনার কি মনে হয় এই বিষয়টাতে? আমার একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এটার সঙ্গেই প্রতিক্রিয়ার সঙ্গে, যে এই যে আমরা শুনছিলাম কিছুদিন আগেই, মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কারণ আমার সোনার বাংলা, তাতে বাংলাদেশ কথাটা কোথাও নেই। দুর্গাপূজা আসছে, দুর্গাপূজা হতে দেবে না বলে অনেকেই মাঠে নেমেছে। আমার মনে হচ্ছে রবি ঠাকুর তো লিখেছেন, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি মা তুমি বের হলে, মানে এটা দুর্গাকে নিয়ে গান, সেখানে বাংলাদেশ কথাটা আছে, তারপরে দুর্গাপূজা হতে দেবে না বলে হুমকি দিচ্ছে ওরা। আসলে আমি আমার কথা বলার আগে প্রথমেই বলবো যে একটা সময় উপযোগী আলোচনায় আমাদের আজকে এখানে আসতে বলা হয়েছে। তো নিউজ ভ্যানগার্ডকে আন্তরিক অভিনন্দন জানাই, যে আপনাকেও যে ভীষণ ভালো লাগছে যে কিছু কথা বলতে পারবো। এই সময় আসলে অনেক কথাই বলার আছে, কিছু না বলা কথা আছে, আর কিছু আমরা শুনছি, কিন্তু মনটা সত্যিই উচাটন। যেটা নন্দিতাদি বলছিলেন, যে আমরা বাংলাদেশকে এমন ভাবে জানি
যে আমাদের সত্যি একদম ঘরের লোক হিসেবে আমরা জানি, আমরা বাংলাদেশে যখন কোনো আমন্ত্রণ পাই আমরা সবচেয়ে বেশি খুশি হই যে কটা দিন বাংলাদেশে একদম মানে ভীষণ ভালো থাকবো বলে। তো হঠাৎ করে যে বাংলাদেশের এই চিত্র আমাদেরকে যে মানে কি একটা মানে বিচিত্র অভিজ্ঞতা এনে দিল, মানে সেটা কোনো বলে ভাষায় বোঝানোর মতো না। আর সেই জাতীয় সঙ্গীত নিয়ে বলছিলেন, আমি মানে সত্যি অবাক যে মানুষের মানে আমাদের অনেক কিছু বলার অধিকার আছে, আমরা কখনো সরকারের বিরুদ্ধে বলবো, কখনো পক্ষে বলবো, সেই অধিকার আমাদের আছে, মানে বাক স্বাধীনতা আছে। কিন্তু তাই বলে যে জাতির পিতাকে যেভাবে ওরা দেখলাম মাথার উপর চেপে অসম্মান করেছে, তারপর আমাদের এই যে আমাদের রবি ঠাকুর ছাড়া রবি ঠাকুরকে নিয়ে যেভাবে জাতীয় সঙ্গীত মানে চাই না, এই জাতীয় সঙ্গীত লাগবে না, তখন সত্যি ভাবি যে মানে মানুষের ওরা কি আর কখনো মানে আসল ইয়েটা ফিরে আসবে ওদের, নাকি আমরা ফর দ্য টাইম বিং হয়তো আমরা বুঝিনি, পরে বুঝতে পেরেছি ভুলটা। ঠিক, বাঙালি হিসেবে রবি ঠাকুরকে যদি অসম্মান করে থাকে বা অস্বীকার করে থাকে, তাহলে আমাদের সংশয় জাগে যে আদৌ কি ওরা বাঙালি, তাহলে রবি ঠাকুরকে অস্বীকার করছে, জাতির পিতাকে অসম্মান করছে। আমার যেন কোথাও একটা মনে হয় এই যে এই প্রজন্মে বাংলাদেশে যারা রয়েছে, যারা এতটা উন্মত্ত হয়ে উঠেছে আমরা দেখছি বিগত 2-1 মাস ধরে, এদেরকে বাংলাদেশের ইতিহাস পড়ানো হয়নি আমার মনে হয়। তো সেখানে কারণ ইতিহাসটা জানলে পরে এরকম ভাবে অসম্মানের জায়গাতে নিয়ে যাওয়া, সেটা মানে জাতির পিতাকে। আর যাই হোক, পলিটিক্যাল পার্টিজ, আজকে এই পার্টি আছে, কাল হয়তো আরেক পার্টি আসবে, সেখানে মানুষের ক্ষোভ থাকতেই পারে। জাতীয় সঙ্গীত নিয়ে এরকম করে সেখানে প্রত্যেকটা বিষয় নিয়ে, এবং এতটা ভারত বিদ্বেষ এদের মুক্তিযুদ্ধের পর ইতিহাস জানলে পরে এতটা ভারত বিদ্বেষ ওদের কি করে হয়? আমার সেই জায়গাতে কোথাও শুধু ভারত বিদ্বেষ, তারপর তাদের নিজের মানুষদের সংখ্যালঘু হোক, সে বাংলাদেশেরই তো নাগরিক ওনারা, সংখ্যালঘুদের, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, তারপর শিক্ষকদের সঙ্গে যা করা হলো বাংলাদেশে, সেটা তো মানে সত্যি বিশ্বে, গোটা বিশ্বে এরকম বিরল নজির বাংলাদেশ সৃষ্টি করলো। একদম শিক্ষকদের এরকম ভাবে অপমান। পুষ্পিতাদি, আমি এই যে মহিলা সংরক্ষণ বিল 33% আসন শুধুমাত্র মহিলাদের জন্য, প্রার্থীদের জন্য বরাদ্দ রইল বা সংরক্ষণ করা হলো, কিন্তু দেশে এখনো 90 জনের উপর মহিলা প্রতিদিন মহিলা ধর্ষিত হচ্ছে, তার মধ্যে নাবালিকারও রয়েছে। কবে পাবে মেয়েরা, মহিলারা 100% নিরাপত্তা? কিভাবে পাবে? আসলে দেখুন, এই যে নিরাপত্তা কবে পাবে এইটা বড় কঠিন প্রশ্ন। কারণ আমাদের সংবিধানে আর্টিকেল 14-এ বলা হয়েছে যে আমাদের নারী পুরুষের সমান অধিকার, আর্টিকেল 15-এ বলা হয়েছে যে নারী পুরুষ মানে কোন রকম করা যাবে, ডিসক্রিমিনেট করা যাবে না, মানে সবার একেবারে সমানভাবে সবাইকে চাকরির ক্ষেত্রে সবাইকে সমান অধিকার দিতে হবে। তো তারপরে তো দেখা যাচ্ছে যে মেয়েদের প্রোটেকশনের জন্য আমরা নতুন নতুন আইন কিন্তু প্রণয়ন করতে হচ্ছে। একটা আইন কিন্তু এমনিতেই প্রণয়ন করা হয় না, অনেক হিস্ট্রি থাকে তার পিছনে, অনেক কাঠখড় পুড়িয়ে তবেই একটা আইনকে আমরা পাই। কিছুদিন আগে আমরা যেমন পেয়েছি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেস, সেরকম পেয়েছি। তারপরে এরকম কত আছে যে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স, প্রিভেনশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তারপরে এই ধরনের কত আইন। কিন্তু দেখা যাচ্ছে যে আইন তো আইনের জায়গায় রয়েছে, আইন প্রোটেকশন দিচ্ছে। এখন মানে আমরা কি হচ্ছে, আমরা প্রতিদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং বিশেষ করে আমাদের হাতে যখন মোবাইল এলো আমরা কিন্তু অনেকটা অ্যাডভান্স। আমরা ছোটবেলায় যা শিখিনি এখন কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেক আগেই তা শিখে গেছে। হ্যাঁ, এটা কিন্তু মানতেই হবে যে মোবাইল আমাদেরকে অনেকটা অ্যাডভান্স করেছে। এবার তার কিছু ভালো দিক আছে, তার কিছু খারাপ দিক আছে, সেটাও মানতে হবে। এখন দেখা যাচ্ছে যে মানুষ যদি খারাপ জিনিসটাকে খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে ফেলছে, এখন যারা যুব সমাজ, এবং ধীরে ধীরে বিভিন্ন ধরনের নতুন নতুন অপরাধ সংঘটিত হচ্ছে। কিভাবে হচ্ছে সেগুলোর জন্য তো আইন তো রয়েছে, কিন্তু আমি একটা কথাই শুধু বলি যে when humanity dies no law can survive it। মনুষ্যত্ব হারিয়ে গেলে কিছু করতে পারবে না। তো আমরা দিনের পর দিন কিন্তু সেটারই প্রতিফলন পাচ্ছি, একটা অস্থিরতা, চারিদিকে একটা অস্থিরতা কাজ করে। আপনি দেখুন, আমি হয়তো 2 মিনিট সময় বেশি নিচ্ছি, নন্দিতা দিয়েও বলবেন,
যে আমাদের এখানে পারিবারিক আদালত রয়েছে। আগে এই যে পারিবারিক আদালতের যে কেসগুলো ছিল সেগুলো আমাদের সিজিএম কোর্টেই, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টের আওতায় ছিল, সেখানেই বিভিন্ন কোর্টে ডিস্ট্রিবিউট করা হতো। কিন্তু সেটা বাড়ছে দেখে এখানে আলাদা করে ফ্যামিলি কোর্ট, পারিবারিক আদালত চালু হয়েছে, হলো একটা কোর্ট। এবার দুটো কোর্ট হয়েছে, কোর্ট নাম্বার 1, কোর্ট নাম্বার 2। এবার তাতেও মামলার এত ভিড় যে একটা কেসে আজকে টাইম দিলে তো আরেকটা পরে ডেট পড়তে 1 মাস মতো সময় লাগছে। কারণ আমাদের যারা জাজেসরা রয়েছেন ওনারা হিমশিম খাচ্ছেন, কারণ এত কেস কোথায় শিডিউলটা তো করতে পারছে না। সেই জন্য চাপ, এই যে মানুষের যে অস্থিরতা, দেখা যাচ্ছে যে আজকে বিয়ে হচ্ছে তো 10 দিন না যেতেই চলে আসছে যে এই বিবাহ চাই, কারণ ওরা অনলাইনে সমস্ত কিছু দেখে ফেলছে যে বিয়ে হয়েছে আমি ডিভোর্স নিতে পারবো, কি কি গ্রাউন্ডে, এই গ্রাউন্ডে চাইলে ওরা কিছু মানে নিজেরা ফেব্রিকেট করছে, কিছু করছে। এই যে অ্যাডভান্স হয়ে যাওয়া, আইন জানা ভালো এবং আইন না জানাটা কিন্তু একটা অপরাধ। আইন জানা ভালো, কিন্তু এই যে মানুষের যে সবকিছু সম্ভ্রম, তারপরে অতিরিক্ত অস্থিরতা, পেশেন্সলেস, তারপরে হিউম্যানিটি, এগুলি কিন্তু আস্তে 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 মানুষের কমছে। যার জন্য আমি বলবো যে এগুলোর ফলশ্রুতি কিন্তু হচ্ছে যে এতগুলো অপরাধ বাড়ছে। দিদি আপনার কি মনে হয় এই যে অস্থিরতার কথা দিদি বললো এবং যে বলছে যে এই যে মানবিকতা দিন দিন একটা মানবিক অবক্ষয়ের কথা আমরা যা বলছিলাম, এবং সেটার জন্য অবশ্যই টেকনোলজি আমাদের হাতে এসে গেছে, টেকনোলজি আমাদের অনেক সুবিধা করছে, প্রত্যেকটা টেকনোলজি ভালোর জন্য তৈরি করা হয়। সেটা আলফ্রেড নোবেলও সেখানে ডায়নামাইট তৈরি করেছিলেন ভালোর জন্য, কিন্তু সেটা দিয়ে কি করা হলো? আসলে কি হয় আমার মনে হয় এই যে এত অ্যাডভান্সমেন্ট আমাদের টেকনিক্যালি, সেটা আমাদের অনেকটা স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে, আমাদের অনেকটা আরাম এনে দিয়েছে। তো আমরা কিন্তু মোটামুটি একটা লেভেল পর্যন্ত মানুষ কিন্তু অনেকটাই মানে অবসর পাচ্ছে। তো সেই অবসর কি করে বিনোদন হবে, সেখানে একটা প্রশ্ন আছে। তারপরে আরেকটা হয়েছে যেটা মোবাইল হাতে আসাতে আমাদের এখন মোবাইলের মানে দৌলতে আমরা সবকিছুই জানি, অল্প বিস্তর কতটা জানি সেটা আলাদা কথা, বাট আমরা এখন সবাই সব জানি। এই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটা, হ্যাঁ, এবং যেটা অলরেডি পুষ্পিতা বললেন যে খারাপটা খুব তাড়াতাড়ি আসে, আর ইয়াং জেনারেশন তো স্বাভাবিকভাবেই অনেক বাজে জিনিসে অ্যাট্রাক্ট হচ্ছে। আমি দেখি স্কুলগুলোতে আমাদের নানা রকম ভাবে কিন্তু গভর্নমেন্ট লেভেল থেকে চেষ্টা করা হয়, এই যে বাল্য বিবাহ, বাচ্চা মেয়েরা ক্লাস 8-এর মেয়ে তো বটেই, ছেলেরাও বিয়ে করে ফেলছে। আমার যে স্কুল সেখানে মানে অদ্ভুত ব্যাপার আর কি, 8-9-এর ছেলেরা কি করে মানে বিয়ে করে ফেলে, আমি ওখানে যাওয়ার পরে অবাক হয়ে গেলাম দেখে। তো নানা ধরনের সেমিনার হচ্ছে, কিন্তু প্রায় সময়ই হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছেন, তারপরে ওয়ার্কশপ হচ্ছে, কিন্তু কোথায় আসল জায়গাটাতে আমার মনে হয় আমরা যেতে পারছি না। কোথাও একটা প্রপার গাইডেন্সের অভাব, বা কোথায় যে কেন যে কোথা থেকে একটা একদম আপনি যেটা বলছেন যে ক্লাস 8-এর ছেলেমেয়েরা বিয়ে করছে এখন, আবার সেই তো ন্যাচারালি সেই বিয়ে টিকবে কি করে? সেই বিয়ে টেকার নয় না, সেই বিয়ে কখনো টিকবে না। নাবালিকা যদি সেই জায়গায় চলে যায় তাহলে আমরা আমাদের জাগরণ যেটা হয়েছিল আমাদের সমাজের, আমরা ঘুরে আবার সেই জায়গায় চলে যাচ্ছি মনে হচ্ছে। এখন রাজ্যে ইদানিং কালে যে কয়েকটা ঘটনা প্রকাশ্যে এসছে, মানে সেগুলো কতটা উদ্বেগজনক বলে মনে করেন? যে ধরনের বিকৃত মানসিকতার চিত্র ভেসে উঠছে তা সত্যি মানব সভ্যতার জন্য একটা লজ্জাজনক ব্যাপার তো মোটেই। এখন এমন কেন হচ্ছে বলে মনে করেন? মানুষ হচ্ছে হিংস্র কেন হয়ে উঠছে দিন দিন? টলারেন্সের ভীষণ অভাব, আসলে একদম মানে সহমর্মিতা নেই আমি বলবো, কেউ কাউকে আমরা সহ্য করতে পারছি না। খুব স্বাভাবিকভাবেই দেখুন আমরা যারা চলি একসঙ্গে বিভিন্ন কর্মক্ষেত্রে, সেখানে কি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং সেই আগের মতো ততটা আন্তরিকতা কিন্তু থাকছে না বেশিরভাগ ক্ষেত্রেই। কোথাও একটা ভেতরে একটা কম্পিটিশন প্রত্যেকের সঙ্গে কি কাল হয়ে দাঁড়াচ্ছে, একদম অনেকটাই আমি মনে করি এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি। এবং বাচ্চাদের নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জাস্ট একটা মানে স্টেপ, কর্মক্ষেত্রে প্রত্যেকটা বাচ্চাদের আমরা ছোট থেকে মানে শিখিয়ে দিচ্ছি, না তোকে এই হতে হবে, ফার্স্ট হতে হবে, ওকে দেখাবি না, তুই তোরটা কর, দেখাচ্ছিস কেন, এগুলো বলছি আমরা। তো এই বাচ্চাটা সেই জায়গাতে ছোটবেলা থেকে সে জানে সবটা আমার, একটা আগ্রাসী ভাব ওদের এসে যাচ্ছে। এবং তারপরে কি সবাই খারাপ হচ্ছে? নিশ্চয়ই না। এই শিক্ষা থেকেও একটা পার্সেন্টেজ তো ভালো হচ্ছে, না হলে আমরা এখনো পৃথিবী চলতো না, আমরা থাকতাম না। কিন্তু একটা যাদের ততটা হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম নেই, তো ততটা নেই, এরা চলে যাচ্ছে বিপথে। কিন্তু মানুষ যেভাবে, আর আরেকটা ব্যাপার আমার মনে হয় যেটা আইনের যে একটা দীর্ঘ প্রক্রিয়া,
সেখানে এই যে এতগুলো ঘটনা ইদানিং আরজি কর নিয়ে আমরা অনেক চিৎকার চেঁচামেচি করলাম, আমরা প্রতিবাদ করলাম, আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় হয়েছে। সেই একই সময়ে কিন্তু পাশাপাশি আমাদের রাজ্যে প্রতিদিন খবরের কাগজটি খুললে পরে বিশেষ করে নাবালিকা ধর্ষণের ব্যাপারটা মানে বড় মর্মান্তিক ঘটনাগুলো। তো তার প্রত্যেকটা ঘটনার পরে আমার খুব খারাপ লাগে, আমি যখন দেখি নানা প্রশ্ন উঠে আসে বিভিন্ন জায়গা থেকে, রাস্তায় চলতে শুনি যে হ্যাঁ মেয়েটার দোষ ছিল, কেন গেল, কেন, সেটা তো পরের কথা, সেটা পরের কথা। কেন গেল নিশ্চয়ই আগে থেকে চিনতো, জানতো, ঠিক আছে জানতো চিনতো, কিন্তু জানলে চিনলে কি এরকম করা যায়, অপরাধ করা যায়, এরকম কি করা যায়? আমরা পিঙ্ক সিনেমাটাতে খুব ভালোভাবে প্রশ্নটা উঠে এসেছিল, খুব ক্লোজ ফ্রেন্ড হলেও যখন না তখন মানে সেটা নাই, তার সায় আছে কিনা সেটা না মানে না, ওই জায়গাতে না। এছাড়া বাকি আমি চিনি কি না চিনি, আমি তার সঙ্গে গেছি কি না গেছি, সেটা তো বড় কথা নয় আমার মনে হয় আর কি। এই প্রশ্নটা কিন্তু এখন সেটাই হচ্ছে প্রশ্ন যে মানুষ কেন এত হিংস্র হয়ে উঠছে, আর মানুষের কি আত্মীয়তা এতটাই কমে গেল? মানে এখন তো অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবারেও মেয়েরা নিরাপদ নয়, যেটা আমরা বলছি অপরিচিত মানুষের সঙ্গে বের হলে, অপরিচিত কারোর সঙ্গে গেলে বা অল্প চেনা মানুষের সঙ্গে বেরিয়ে গেলে সেখানে হয়তো নিরাপত্তা নেই, কিন্তু পরিবারের আত্মীয় পরিজনদের মাঝখানেও তো আজকাল মেয়েরা নিরাপদ নেই। এখন আর এই যে ঘটনাগুলো যে বলছিলাম মানুষ এত হিংস্র হয়ে উঠছে, শুধু পুরুষ কেন, এই যে বিবস্ত্র করে নারীর নারীকে নারীর আর্তনাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলো অন্যরা, সেটা কি করে সম্ভব? এত এত হিংস্র কেন, কিভাবে হয়ে উঠছে, মানে কোথায় সমস্যাটা, কোথায়? মানে আইনকে কঠোর করলে কি এই প্রবণতাগুলো কমবে বলে মনে হয় নাকি? আসলে আইনের ব্যাপারটা একটু অন্যরকম। আইন কি হয় যে আইন আমরা দেখি যে আইনের যেটা ছবি আছে, এটা চোখ দুটো বাঁধা থাকে আর এরকম ইয়েটা ধরে রাখে দাঁড়িপাল্লা। আমরা যখন কোনো ঘটনা হয় তখন হয়তো একটা এফআইআর করা হলো, তারপরে ইনভেস্টিগেশন শুরু হলো। এবার ইনভেস্টিগেশন যখন শুরু হয় হয়তো ওই আইনের বেড়া জালে মানে খানিকটা দেরি হয়ে যায়, তারপরেই দেখা যায় যে ওরা যখন 161 রেকর্ড করেন তখন হয়তো একরকম জবানবন্দি দিল, এবার কোর্টে এসে তার ঠিক উল্টোটা বলতে থাকে যে আমি দেখিনি বা আমি ছিলাম না, আমি অন্ধকারে দেখেছি, চিনতেও পারিনি। তখন এরকম যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ইয়ে করে কোর্টের ইচ্ছে থাকলেও কিন্তু সাজা দিতে পারছি না। ওই যেটা বলেছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। হ্যাঁ, তো সেরকম এখন যেহেতু সেই জন্যই মানে মোরালিটি হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমি যে কাজটা করব সেটা যেন 100% পারফেক্ট হয়, সেটা প্রত্যেকটা মানুষ একদম মানে যারা মানে ইয়ে লেভেলে গ্রাস লেভেলে কাজ করছেন উনার থেকে শুরু করে সবাই যখন সেরকম ভাবে, তবে না আমি সমাজকে একটা ভালো জিনিস দিতে পারবো। আমি আমার কাজটাই যদি ঠিক করে না করি, এখন আমি মানে ইনভেস্টিগেশন দেখা যায় যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমি সব ক্ষেত্রে বলবো না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেরি হয়, তারপর সময় মতো জমা পড়ছে না, যার জন্য কোর্ট হয়তো আর বাকি প্রসিডিং শুরু করতে পারছে না। তারপরে সেটার পরেও আরো অনেক কিছু থাকে ব্যাপার, কোর্টে যে ব্যাপার থাকে, তারপরে কখনো অসুস্থ থাকে, সে সাক্ষী ঠিক মতো করা হলো না, মানে এগুলো সবকিছু মিলিয়ে দেখা যায় যে আসল যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। হ্যাঁ, তো সেই জন্যই মানে এইটাই হচ্ছে মানে মূল কথা। আর আরেকটা হচ্ছে আমার মনে হয় যে ছোটবেলা থেকেই এরকম প্রত্যেকটা পরিবারে আমরা যেমন স্কুলে বিশেষ করে আমরা জানি যে মিশনারি স্কুলগুলি যেগুলো আশ্রম, যেমন আমি রামকৃষ্ণ মিশন বলি, বিভিন্ন ধরনের মিশনারি যে স্কুলগুলো আছে সেগুলোতে বোধহয় এই ধরনের মোরাল ইয়েটা এডুকেশনটা আরো অনেকটা বেশি দেওয়া হয়। আমার মনে হয় প্রত্যেকটা স্কুলে, কারণ ছোটবেলায় বাচ্চারা, আমরা ছোটবেলায় স্যারদের কাছে যা শিখেছি, যে কথাগুলো শিখেছি সেগুলো এখনো মনে পড়ে। তো এই ধরনের কথাগুলো মোরাল কিছু এডুকেশন যদি কাউকে মানে সব স্টুডেন্টদেরকে ভালো করে দেওয়া হয়, একটা কম্পালসারি একটা ইয়ে করা হয়, তাহলে মনে হয় যে মানুষ এই ধরনের একটা জঘন্য কাজ করার সময় নিশ্চয়ই একবার তো মনে হবে। এখানে প্রশ্নটা এই যে মরাল এডুকেশনের কথা আপনি বলছেন, বা স্কুলে এই ধরনের মরাল এডুকেশনের কথা, এটা অনেক একটা সাবজেক্ট অনেক স্কুলে আছে, অনেক বোর্ডে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা সময় বলা হতো দিদি যে এগুলো তো অশিক্ষিতদের কাজ, এগুলো তো নিম্নবিত্তদের কাজ, এই যে এই নোংরা অপরাধগুলো যারা করছে এরা সমাজের কলঙ্ক। আজকাল যেটা আমরা দেখছি এটা সমাজের বিত্তশালীরা, উচ্চ শিক্ষিতরা তারা করছে। তাহলে শিক্ষা, যিনি পড়াশোনা করে ফার্স্ট হয়ে সারা জীবন ফার্স্ট হয়ে সবকিছুতে করে জীবনে সবকিছুতে প্রথম থেকে গেলেন, উনি এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছেন, তো অপরাধ করছেন। তাহলে কোথায় আমরা কাকে শেখালাম, কাকে কি তৈরি করলো সমাজ, কে করছে অপরাধ?
মানে কোন জায়গাটা তো আর মানে অপরাধী এত বেপরোয়া কি করে হয়ে যায় তখন? মানে লজিক্যালি এগুলো আমরা কোথাও গিয়ে পৌঁছাতে পারি না, হ্যাঁ, আমরা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছি। মানে যখন একদম। যদি আমরা চিন্তাতে ঢুকি এভাবে, আমরা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে আমাদের চিন্তাগুলো, কারণ আমাদের লজিক্যালি আমরা এগোতে পারছি না। এত বিক্ষিপ্ত ব্যাপারগুলো, যেটা আপনি বললেন যে শিক্ষা দীক্ষায় যদি সব হতো তাহলে আজকে যে ঘটনাগুলো একদম। একেবারে টপমোস্ট লেভেলে যারা তারা ওনারা জড়িত, তো ঠিক, মোরালিটি তো ঘটনাটার বটেই, সত্যিই মোরাল দুঃখজনক ডিগ্রেডেশন যেটা হচ্ছে। আমরা দেখলাম যে মানে আর বেসিক্যালি তো সেখানে সেটা পিছনে তো শুধু ওই ঘটনাটা ছিল না, পিছনে তো অন্য অন্য আরো একটা ঘটনা থাকতে পারে, অনেক অনেক কিছু কিছু আছে, অনেক আছে, কিছু বাট শোনা যাচ্ছে। আলটিমেট যে ইনসিডেন্টটা ওটা কি হ্যাঁ, করে করতে পারে, ultimate, মানুষ হয়ে সেটাই। কিভাবে মানুষের সঙ্গে হ্যাঁ, এরকম সেটাই, করতে পারে, সেটাই। শুধু সেটি নয়, আরো অসংখ্য ঘটনা। হ্যাঁ, এবং অসংখ্য আমি ঘটনা। আরেকটা কথাও আজকে এখানে যেহেতু একটা চ্যানেলে বসেছি, আমি বলতে চাই যে যখন আমরা আরজিকর নিয়ে এত চিৎকার চেঁচামেচি করবই, করার মতোই ঘটনা, সেখানে পাশাপাশি আমাদের রাজ্যেও যখন এতগুলো ঘটনা ঘটলো, আমরা নীরব কেন? আমরা কি সেভাবে প্রোটেস্ট করিনি, কিন্তু আমরা যেন একটা, আমাদের এগুলো একটা অভ্যাস হয়ে গেছে। সকালে দেখলাম, কিছুক্ষণ আহু করলাম, মনটা একটু খারাপ হয়ে গেল, একজন দুজনের সঙ্গে শেয়ার করলাম, দেখলে আজকেও এরকম ঘটনা, তারপরে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে আবার ঢুকে যাচ্ছি। অর্থাৎ কোথাও যেন আমাদের মনটা এগুলোর সঙ্গে নিজেদের অ্যাডজাস্ট করে নিচ্ছে, যেটা আমার কাছে মনে হয় খুব ভয়ের বিষয়, চিন্তার বিষয়। না, এখন এখানে প্রশ্ন আসে মাঝে মধ্যে, জানতে ইচ্ছে করে, বা এই যে আপনি যেটা বললেন যে খবরের কাগজে বা আমরা সংবাদ পরিবেশন করি, এই ধরনের খবর যখন উঠে আসে, তখন মাঝে মধ্যে নিজেদেরই মনে হয় যে অপরাধীরা এত বেপরোয়া হচ্ছে কিভাবে? এটা কি মাথার উপর কারোর হাত থাকে বলে, নাকি মানে আইন বিচার শাস্তির কেউ তোয়াক্কা করছে না? মানে কেন এটা কিভাবে হচ্ছে? এতটুকু বেপরোয়া, এতটুকু ড্যাম কেয়ার কি করে হয়ে যাচ্ছে অপরাধীরা? কোন জায়গায় সমস্যাটা, কোন জায়গায় হচ্ছে দিদি সুফিদা? হ্যাঁ, বুঝতে পেরেছি। সেটা আসলে সমস্যাটা যে কোন জায়গায় হচ্ছে সেটা বুঝতে পারলে তো বলা মানে মুশকিল। সেটা বলা খুব মুশকিল, কারণ এক একটা ঘটনার ব্যাপারটা এক এক রকম। সেটাকে স্পেসিফিক্যালি বলা খুব মুশকিল। তবে এইটা তো ঠিক যে মানুষ মানে অপরাধের প্রকৃতিগুলো চেঞ্জ হচ্ছে দিন দিন, মানুষ অনেক বেশি বেপরোয়া হচ্ছে, মানে এইটার তো কোনো ইয়ে হবে না, অল্টারনেট নেই, এটা বলতেই হচ্ছে যে মানে অপরাধ যে কখনোই আমাদের সমাজে ছিল না তা না। আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং থেকে যদি আমরা দেখি, তখনও দেখবো যে অপরাধ ছিল, কখনোই অপরাধ মুক্ত সমাজ কখনোই ছিল না। কিন্তু এখনের যে অপরাধের যে নেচার অফ যে অপরাধ গুলো থাকছে, সেইগুলো ক্রাইম গুলো, সেগুলো কিন্তু আমরা মানে দিন দিন নতুন নতুন সমস্ত ক্লু বাড়ছে, সেটা দেখে সত্যি আমাদেরও ভাবিয়ে তুলছে কি কারণ হতে পারে। অনেকেই বলেন যে এই যে নারীদের প্রতি যে এই ধরনের ঘৃণ্য অপরাধগুলো, সেগুলো আগেও হতো, সেটা গার্হস্থ্য বা পরিসরে হতো, বাইরেও হতো, কিন্তু এখন প্রকাশ্যে আসছে বেশি। তখন নারীরা সংবেদনশীল ছিলেন বা সমাজ সংবেদনশীল ছিল, এখন নারীরা স্বাধীন চেতা হচ্ছেন, তো এগুলো প্রকাশ্যে আসছে বেশি, তার জন্য এগুলো মনে হচ্ছে বেশি, কিন্তু ঘটনা আগেও ছিল। কখনোই অপরাধ নয় তো এত আইন কেন হবে? যদি সব অপরাধ মুক্তই ছিল তবে এত আইনের তো দরকার ছিল না এগুলো কখনোই। কিন্তু তখন হয়তো মেয়েরা বলতে হয়তো লজ্জা পেত। এখন অনেকটা বিভৎস হয়ে উঠেছে ব্যাপারগুলো। এখন আগে তো মেয়েরা বাড়িতে থাকতো এবং অনেক মানে বাড়িতে এই ধরনের ঘটনাগুলো ঘটে। এবার আমি বলবো যে এখন যেমন আমরা ছোটবেলা থেকে পোস্টম্যান জানতাম, এখন পোস্ট উইমেনও আছে, মানে সেই রকম ফ্লাইট চালাচ্ছে, ইয়েতে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, সবকিছুতে আমরা মেয়েদের পাচ্ছি। তখন কিন্তু আমরা মেয়েদেরকে এরকম পাইনি, যেহেতু একদম সমানে সমানে চলছে, নতুন নতুন জায়গায় মেয়েরা নিজেদেরকে প্রডিউস করছে। তো নতুন জায়গায় প্রডিউস করতে গেলে কিছু এটা তো তখন রিস্কটা আরো বাড়ছে। রিস্ক বলতে আমি সে কথা, যেমন কখনো পরিবেশ পরিস্থিতি মানে মানুষকে, কেউ আছে হ্যাবিচুয়াল অফেন্ডার, যারা এই ধরনের অপরাধ ওরা করেই থাকে, আর কেউ কি হয় যে সার্কামস্টেন্সে ও হয়তো বা ইনস্টিগেটেড হয়েছে কোনো না কোনো ভাবে, হয়তো অপরাধটা করতে মানে ইয়ে হয়েছে ফর দ্য টাইম বিং ওর। তো সেই জন্যই আমি বলছি যে এখন আমরা খুব চিন্তা করছি যে এই ধরনের অপরাধগুলো বাড়ছে কেন। সেটাও পাশাপাশি আমাদের চিন্তা করতে হবে যে আমাদের আগের সঙ্গে তুলনা করলে চলবে না, কারণ সেই তুলনা করতে গেলে তো আমাদের সব সন্ধ্যার পরে বেশিরভাগ মায়েরাই তো মেয়েরা ঘরে থাকতো, বেশিরভাগ। এখন তো আমরা স্বাধীন। কিন্তু সমস্যা হচ্ছে এই ধরনের এই যে বিভৎস ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাগুলো থেকে অপরাধীরা কি, অন্য অপরাধীরা কতটুকু ইন্সপায়ার্ড হচ্ছে সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু অনেক পরিবারের মা বাবারা তো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে,
বা ঘরে মেয়ে আছে, তো মেয়েকে নিয়ে আবার সেই সংবেদনশীল, আবার সেই মানে একটা খাঁচার ঘেরাটোপের মধ্যে, ঘেরাটোপের মধ্যে ঢুকিয়ে মেয়েকে রাখার, না বললেও এখন যেহেতু এখন এই মুহূর্তে সবাই স্বাধীন চেতা, উমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে, এখন হয়তো অনেক মেয়েরা লড়াই করছে ঠিক, কিন্তু কিছু অংশ কি ঘরবন্দি হয়ে যাচ্ছে না? আবার মেয়েদের কিছুটা কি পায়ে শেকল পরানোর চেষ্টা হচ্ছে না? অজান্তেই হয়তো অনেকেই পড়াচ্ছে বাবা সেফ থাকার জন্য। কিভাবে বেরিয়ে আসবে, কিভাবে এই শেকল কিভাবে ভাঙবে দিদি, কি মনে করে একজন নারী হিসেবে, কি মনে করে? শেকল পড়াতে চাইলেও, কারণ যাই হোক এখন মনে হয় না মেয়েরা সেটা মেনে নেবে। আমরা অনেক বছরের শেকলহীন অবস্থাটা মানে আছি, তো কাজে কোনো মেয়ে মনে হয় না। তবে এই যে একটা আতঙ্ক প্রতিদিনের, যে মেয়েটা গেল বাড়িতে না ফেরা পর্যন্ত সকলের আতঙ্ক, এই আতঙ্কটা নিয়ে চলা কিন্তু ভারী মুশকিল। আর আমার মনে হয় যে মানে অদ্ভুত বিভৎস ঘটনাগুলো, ক্রাইমগুলো যেখানে, সেখানে এগুলোর সঙ্গে যারা জড়িত, আমার মনে হয় কোথাও এদেরও ব্যাকগ্রাউন্ডে কোথাও না কোথাও কিছু আছে। মানে মানসিক মনস্তত্ত্বের দিক দিয়ে যদি আমরা বিচার করি, হয়তো কিছু একটা নিশ্চয়ই আছে, খুঁজে দেখা যাবে। আর আমরা তো জানি যে জীবনের প্রতিফলন আমরা দেখি সাহিত্যে বা মুভিজ এগুলোতে, তো সেখানে আবার উল্টোটাও বলতে পারি, এই যে বিভিন্ন ওটিটি গুলো আমরা দেখছি, এগুলোতে এত ডিটেইলস সমস্ত ক্রাইম দেখানো হয়, এত ডিটেইলস অনেক কিছু দেখানো হচ্ছে, সেগুলো দেখেও কি আবার উল্টো শেখার একটা স্কোপ থাকছে? এখানে পরিষ্কার শেখানো হচ্ছে। আমি দেখেছি এতে যে কিভাবে গলা কাটতে হয় একেবারে চোখের সামনে, মানে এইগুলো দৃশ্য দেখে ইজি হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি সবাই তো একরকম না, একটা ছেলে বা সেরকম তার মনে হতেই পারে দেখি না ট্রাই করি। শুধু ক্রাইম করা নয়, ক্রাইম করে কিভাবে আইন থেকে বাঁচা যায়, এসকেপ করতে হবে, সেটাও সবটাই তো দেখাচ্ছে ডিটেইলস, সবটাই ডিটেইলস দেখাচ্ছে। মানে যে কোনো আইনই জানতে চাইলে, যে কোনো ডেফিনেশন, যে কোনো আইন শুধু গুগলকে বললেই তো হয়। ওটাই বললাম, সবাই আমরা সব জানি, সেটা সবচেয়ে মারাত্মক ব্যাপার। কিছুই জানি না, বাট আমরা তো মানে আমরা মনে করি উই আর কন্টেন্ট, যে আমরা সব জানি এখন। ঠিক দিদি, এটা একটু ভিন্ন আঙ্গিকের একটা প্রশ্ন আমার মনে জাগে এবার, সেটা যেহেতু উৎসব আসছে, আরজিকর নিয়ে আপনারা বলছিলেন, সবাই বলে আরজিকর ইস্যুটা সবচেয়ে আগে উঠে আসে যখনই নারীদের নিরাপত্তা বা নারীদের উপর অপরাধের কথা উঠে আসে। এবার আরজিকরের ঘটনাকে ইস্যু করে অনেক পুজো মণ্ডপের ভাবনায় তুলে ধরা হতে পারে, কি তুলে ধরা হবে সেটা পরের বিষয়, কিন্তু এই ভাবনাটাকে মানে দেখেই মনে হবে আর এটা তো আরজিকরের ঘটনাটাকে কেন্দ্র করেছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, এটা উচিত কি, আপনারা কিভাবে দেখেন? মানে আরজিকরের ইস্যুটাকে, সেটা প্রতিবাদের স্তরটা হোক বা আরজিকরের যে ভয়াবহ হিংসাটা হয়েছে সেটা হোক, অপরাধটা হোক, আমি একটু বলি, এই বিষয়টা না আমার একেবারেই মন থেকে আমি একদম সায় পাই না। আমি গত বছর দেখেছিলাম আমাদের এখানে একটা পুজোতে, মানে একটা নার্সিং হোম টাইপ কিছু করেছিল, ঢুকে একজন বৃদ্ধা, সেখানে স্যালাইন দেওয়া হচ্ছে। উৎসব তো উৎসব, সেখানে তোমার থিম থাকে, তুমি অন্য কোথাও সেটাকে প্রজেক্ট করো, উৎসবের সঙ্গে এই ব্যাপারগুলো জড়িয়ে ফেলা আমার ব্যক্তিগতভাবে আমি একদম পছন্দ করি না। ঢুকেই আমার মনটা খারাপ হয়ে গেছিল, কারণ এই কিছুদিন আগে আমার মা চলে গেছেন আমাদের ছেড়ে। তো এই যে বিষয়গুলো মানে আমার উৎসবের সঙ্গে, আর বিশেষ করে আরজিকরের মতো বিভৎস ঘটনা, আমি তো একেবারেই মানে এটার বিপক্ষে। আমার আরেকটা ব্যাপারও বলি, আমাদের ধর্মের যে আমাদের তো সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, যেটা সবচাইতে উদার বলা হয়, কারণ কবে শুরু হয়েছে আমরা জানি না, কেউ সেটা প্রচার করেননি, বিভিন্ন সময় বিভিন্ন মানে এটার পরিমার্জনা হয়েছে, বাট কে প্রচার করেছেন শুরুটা আমরা জানি না। তো সেই ধর্ম নিয়ে আমরা কিন্তু উদারতা দেখাতে গিয়ে হয়তো আমরা কোথাও, আমার মনে হয় যে আমরা অনেকটাই বেশি হয়তো উদার হয়ে যাই, আমাদের ধর্মটাকে কোথাও যেন আমরা একটুখানি, আমার মনে হয় যেটা আমার কাছে ভালো লাগে না, যে আমরা দেখবেন পুজোর আগে বিভিন্ন মিমস বা দুর্গা আসছেন, কার্তিক বলল আমাকে ইয়ে কিনে দাও, মোবাইল কিনে দাও, সরস্বতী বলছে আমার জিন্স চাই, এই যে ধরনের ছোট্ট নাটিকা হোক বা এই ধরনের, আমার এগুলো ভালো লাগে না। কোথাও আমার মনে হয় আমরা খেলো করে ফেলছি, অন্যকে নিয়ে যা খুশি করা, হ্যাঁ যা খুশি কেন করা যাবে এটা। তারপরে আমরা মানে শাড়ি, পাঞ্জাবিতে, শাড়িতে দেবদেবীকে নিয়ে চলছি, সেটাও আমার কাছে একটু কেমন লাগে। আমার মনে হয় না অন্য কোনো ধর্মে এরকম এটা অ্যালাউড হবে, যে ধর্ম নিয়ে
সেখানে সেটাই আমাদের ধর্মের ঐতিহ্য বা গরিমাটাকে কতটুকু আমরা বজায় রাখছি এখানে এই কাজগুলোর মধ্যে। সেখানে আমি নন্দিতাদের সঙ্গে একটু রেফার করব, ওই যেমন যেইটা বলেছে যে ওই মানে ঠাট্টার ছলে যে দেখানো, ওটাকে আমি ইয়ে করি, ওইটার এগেইনস্ট আমি। কিন্তু যেটা আপনি বলছিলেন যেটা যে থিমের আকারে যে উঠিয়ে তোলা হয়, আমি বলবো যে এই সব থিমকেই যদি কেউ ফুটিয়ে তুলতে পারে ওয়েল এন্ড গুড, কারণ সেখানে কতগুলো কথা আছে। মানে সেই ব্যাপারটা যখন দেখবে অনেক মানুষের মনে আবার নতুন করে সেটা রিফ্লেক্ট করবে, হ্যাঁ দাগ কাটবে যে আরে ঠিক তো তাই হতে। যেমন ছোট বাচ্চারা যখন দেখতে যাবে মায়ের হাত ধরে বাবার হাত ধরে পুজো দেখে, ওর বলবে যে বাবাটা কি করেছে, সেই করে মানুষ তো আরো 10টা কথা বাড়বে বলবে। কেউ তো নিশ্চয়ই সেটার ফেভারে বলবে না, সবাই ডিসফেভারই বলবে। হ্যাঁ, তো সেটা মানে আমার মনে হয় যে পুজো প্যান্ডেলে হাজার হাজার লোক আসছে, মানে ওদের মধ্যে একটা বার্তা দেওয়া সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। হ্যাঁ, এবং শুধু এইটা তো না, মানে সেটার পিছনে যে আমি বার্তাটা দেব সেটা যেন সামাজিক অবক্ষয়ের এগেইনস্টে হয়, একটা কিছু বার্তা যেন মানুষ পায়। ঠিক, এটা মানতে অবশ্যই আমরা মানতে হবে যে এই একটা বিরাট বড় বার্তা তো যাবে, যেটাই আমরা ভাবনার মধ্যে পুজো মণ্ডপগুলোতে তুলে ধরা হয়। যেমন গত বছর একটা ক্লাব বোধহয় বৃদ্ধাশ্রমের কথা করেছিল, তো সেটা নিয়ে খুব মানে সুন্দর একটা ইয়ে গেছে যে ওই মাটা বোধহয় বলছিল যে খোকা আমার মানে ছেলে পুরোটা লেখা আছে, মানে ছেলেকে তো মাও তুলে দিতে আসতো, আবার মাও ছেলেকে তুলে দিতে আসতো, কিন্তু ডিফারেন্স একটাই, ছেলে যখন মাকে দিতে আসছে আর নেওয়ার জন্য আসবে না, কিন্তু কিন্তু এতদিনে এত চর্চাতে যদি কিছু না হয়, আমি মনে করি পুজোতে ওই 3 দিন দেখেই বা কি হবে। মানে ঠিক আছে, এটা পার্সন টু, আমার পার্সোনালি আমার উৎসবের আনন্দের মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো বার্তা দেওয়ার অনেক প্ল্যাটফর্ম আছে। এই যে আরজি করে ঘটনাটা বা এই ধরনের ঘটনাগুলো যখন, আমার যেটা মনে হয় যে দুটো দিকই, আপনাদের দুজনেরই কথাই ঠিক আছে, গুরুত্ব আছে দুটো দিকে, কিন্তু আমার মনে হয় যে একদিকে যখন মানুষের কাছে বার্তা দিচ্ছি আমি, অন্যদিকে এই অপরাধে যারা নির্যাতিতা তাদের মনের অবস্থা বা তাদের পরিবারের মানুষগুলোর মনের অবস্থা কি দাঁড়াতে পারে তখন। কেমন ধরুন এই উৎসবের ভিড়ে এমন অনেক তো মেয়ে বা মহিলারা থাকে যাদের উপর নীরবে নির্যাতন হয়েছে, তারা হয়তো প্রকাশ্যে আনেনি। কেন ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ডস যে বলছে, ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে যে এই যে গড়ে প্রায় 90 জন, 2022-এর হিসেব এটা, গড়ে প্রায় 90 জন যে ধর্ষণের শিকার হচ্ছে আমাদের দেশে প্রতিদিন, সেটা হচ্ছে যারা প্রকাশ্যে আসছে, এরকম প্রকাশ্যে আসেনি এরকম আরো প্রচুর আছে। এখন সেই সব মানুষের মনে উৎসবের দিনে কতটা দাগ কাটবে যদি এইসব ঘটনাগুলোকে হাইলাইট করা হয়, সেটা একটা ভাববার বিষয়। কিন্তু যাই হোক, উৎসবের দিনগুলোতে আমরা আসলে কি দেখি, এক শ্রেণীর মানুষ উচ্ছৃঙ্খল আচরণ এমনটাই করেন যে তার জন্য অনেকেই অন্যকে ক্ষোভ প্রকাশ করতে হয়, অন্যরা বিরক্ত হয়, সেটা মণ্ডপে বা রাস্তায় মদ্যপ এবং নেশাগ্রস্তদের যে উচ্ছৃঙ্খলতা আমরা দেখি মাঝে মধ্যে, এবং বিশেষ করে রাস্তায় বাইক স্কুটার গাড়ির যে বেপরোয়া গতি থাকে। এখন আমরা কি সুষ্ঠ সুন্দর উৎসব কাটাতে পারবো না? মানে এই জিনিসগুলোকে আমাদের নিয়ে চলতে হবে বলে মনে করেন? যেটা আমি বলছিলাম একটু আগে, সেটাই আমার মনে হয় যে উৎসবটা, আমরা উৎসবের মেজাজ দিতে গিয়ে আমরা নিজেদের হারিয়ে ফেলছি। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বেসিক ব্যাপারটা ধর্মে, আমাদের যে কালচার, সেটা হারিয়ে ফেলছি। আমরা মায়ের আরাধনা কতটা করি আর সেখানে আমাদের উপকরণ যেটা, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমরা নতুন নতুন শাড়ি কাপড় কিনলাম, ঘুরলাম, নাচ হলো, মূর্তি আনার সময়, প্রতিমা আনার সময়, তারপরে আবার বিসর্জনের সময় তার বলেই লাভ নেই। তো কোথাও আমাদের আসল যে মূল সুরটা, সেটা হারিয়ে যাচ্ছে আমার মনে হয় এই আনন্দের মানে আতিশয্যে। ঠিক, আনন্দ তো করবো উৎসব, কিন্তু উৎসবের আসল কারণটা কি, আমরা কেন মায়ের আরাধনা করি? আমি থিম করলাম, ভেরি নাইস, খুব ভালো কথা, কিন্তু আমরা মায়ের আরাধনা কেন করছি? সেই জায়গাতে আমাদের যে মানে আর্থিক যে উন্নতির জন্য, উন্নতি সাধন না, সেই ব্যাপারটা কোথায়? আমরা সেই আরতি তো নেই আমাদের মধ্যে, সেই আরতিটুকু কিন্তু আমরা হারিয়ে ফেলছি। দেখা যায় যে মানে আবাহন থেকে বিসর্জনের আয়োজন অনেক বেশি, যেটা মানে পুরো উল্টো আর কি। আসলে মাকে ভাসান দিতে গিয়ে যে নাচ আর যে, সেটাই আমাদের অবাক লাগে যে মাকে যখন আমরা বিদায় দিচ্ছি, ভাসানটা আমাদের ধর্মের, সনাতন ধর্মে যে বিদায়, বিসর্জন মানে বিদায়, সেটা শুধু দুর্গা মা নয়, যে কোনো ঠাকুরকে আমরা যখন বিসর্জন দিই, এই বিদায়ের সময় যে উচ্ছৃঙ্খলতা লক্ষ্য করা যায়, সেটাকে কিভাবে মেনে নেওয়া যায়? হারাচ্ছে মানুষ। যেমন একটা এখন আমরা যেরকম দেখি যে ঠিক আছে বাড়ি থেকে সব রেডি টেডি হয়ে বেরোলো, সে ঠিক আছে, কিন্তু রাস্তায় যখন মানুষ অন্য গুরুজনদের সামনে যখন ছোট বাচ্চারা এরকম
উল্টো পাল্টা জিনিস খেতে যায় এবং খেতে খেতে যাচ্ছে, এবং নারী পুরুষ ছেলে মেয়ে সবাই সবাই একসঙ্গে নাচে ভালো কথা, তখন পরিবারের গুরুজনরা মনে পেছনে হয় সামনে আছে। উৎসবের নামে সব পারমিটেড সেদিন মানে তখন। তাহলে আমি কি করলাম যে বড়দের সামনে যে আমি বড়দেরকে যে সম্মান দেওয়া, এই যে আমরা যে দেখি যেমন আমাদেরকে দেখে এখনো অন্যরা লুকিয়ে ফেলে, তো সেই জিনিসগুলো আর কোথায় গেল? তাহলে তো সেই বোতল নিয়ে দৌড়াদৌড়ি, এমনকি মেয়ে ছেলে সবাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, ওরা তো কি শিক্ষা নিচ্ছে? তাহলে এখানে এই জায়গাটাতে এই ভূমিকাটা কার, আমরা কাকে দায়ী করব? এই প্রজন্মকে যারা এটা করছে, নাকি এই প্রজন্মকে যারা মানুষ করে তুলতে পারলো না ঠিকভাবে সঠিকভাবে, তাদেরকে আমরা কারা দায়ী? না, যেমন প্রত্যেকটা এখন এই যে ভাষণ দিতে যায় যদি কোনো ক্লাব সেটা হয়, এখনের ক্লাবগুলো কিন্তু ক্লাবগুলো কেন, যদি বাড়ির পরিবারের যে পুজো হয়, সেটা মনসা পুজো হোক, বৃহৎ পুজো হোক, কালী পূজা হোক, বাড়ির পুজোতে হয়, মানে যেটা হওয়ার কথা ছিল। এখনকার ক্লাবগুলো কিন্তু আপনি বলবেন যে মোস্ট অফ দ্য ক্লাবস কিন্তু মানে যথেষ্ট ওরা মানে সমস্ত কিছু নিয়ম নিষ্ঠার করে মেনে তবেই কিন্তু ভাষণে যায় বা সবকিছু ওরা কিন্তু একদম কন্ট্রোল, যেটা আমরা ছোটবেলায় শুনতাম। হ্যাঁ, এই অনেক ভালো কাজ করছে, অনেক সামাজিক কাজ করছে বছর ভরে, কিন্তু উল্টোটা দেখি ঠিক বাড়ির পুজোর ভাষণ, বাড়ির পুজোতে বাড়ির সব আত্মীয় স্বজন ওরাই সব একেবারে মানে সব একসঙ্গে, তখন সেদিন কোনো বাজবিচার নেই। বাজবিচার নেই, ভালো কথা, তুমি বাড়িতে যে মানে যা খুশি করো, কিন্তু রাস্তায় তুমি করা মানে আর দুটো ছেলে মেয়েকে ইন্ডালজেন্স দিচ্ছ, তারা ইন্সপায়ার হচ্ছে, ওরা ইন্সপায়ার হচ্ছে। এবার ওর বাড়িতে যখন পুজো হবে, ও কি হলো তার দেখার দরকার নেই, ভাষণের সময় খুব মানে ভাষণের সময় বড় বক্স লাগবে, তারপর আর বাকি পেছনে যা লাগবে সবকিছু। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, খুব সুন্দর আলোচনা আপনারা করছেন আজ, গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই। উৎসবের ভিড়ে মেয়ে মহিলাদের ক্ষতি করতে কিন্তু সুযোগ খোঁজে একদল অপরাধী, একাংশের অপরাধীরা, কখনো চেনা মুখ তো কখনো অপরিচিত চেহারা। এখন কার সাথে কার মাঝে একটি মেয়ে নিরাপদ, উৎসবের দিনে কিভাবে নিরাপদ থাকবে, কিভাবে সতর্ক থাকবে, কি পরামর্শ দেবেন সবাইকে? প্রথম কথা তো নিজের থেকে নিজেকে নিজের রক্ষা করতে হবে, সেটা হচ্ছে মূল কথা। আর একটু আগে যে প্রশ্নটা আপনি রেখেছিলেন, আমরা কিন্তু মানি না মানি, স্বীকার করি না করি, আমাদের কিন্তু দায়ভারটা নিতে হবে। আমাদের মানে এই প্রজন্ম যুব সমাজ যদি এতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, তাহলে আমরা তো দায়ভারটা অস্বীকার করতে পারি না। না, আমাদের বাড়ির ছেলে মেয়েরাই তো করছে, তো আমরাই শিখাচ্ছি তাদের, আমরা তাদের আটকাতে পারছি না, আমরা তাদের বাধা দিতে পারছি না, সেটা আমাদের দুর্বলতা। আর সেলফ প্রোটেকশন এছাড়া আর কিছু বলার নেই। আমাকে তো নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, নিজের জায়গাটুকু, নিজের অবস্থানটা আমাকে বুঝতে হবে। না, এই যে আমরা বলছিলাম না, আপনারা শুরুতেই বলছিলেন যে মোবাইলের জগতে আজকে শুধু মোবাইল না, স্বাধীন চেতা নারী। একটা সময় ছিল যখন আমরা দেখতাম যে, আমরা যখন ছোট ছিলাম হয়তো দেখতাম যে কলেজ পড়ুয়া দিদিরা তখন হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে বের হচ্ছে বা কিছু। আজকাল আমরা 5-6 ছেলে মেয়েরাও কিন্তু একা বেরিয়ে যাচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে। বাড়ি থেকে বারণ করা সত্ত্বেও অনেকেই বারণ মানছেন না, অনেকেই অশান্তি করছেন বাড়িতে। তো অনেক রকম বাবা মাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, বাবা মা হয়তো একটা সময় সারেন্ডার করে দেয়, ছেড়ে দেয়। এই যে পুজোর দিনগুলোতে সবাই একটু ওই যে বলছিলাম যে নিয়ম নীতির বাইরে গিয়ে জীবনযাপন করতে চায়, সেটা আমরা বড়রাও চাই, কাজে মন বসে না, কিন্তু ছোটরাও যে এই যে একা বেরিয়ে পড়াটা, রাত বেরাতে ঘুরে বেড়ানো, সেটা কতটুকু সেফ আজকাল এই যখন ঘটনাগুলো দেখছি আমরা? মানে এই যে কথাটা থেকে আরেকটা ব্যাপার মনে হলো, আগে তো আমরা 5-6 ভাই বোন অনেকজন, তো সেখানে একজন রাগারাগি করলে বাবা মা পাত্তাই দিতেন না, যে ঠিক আছে হবে। এখন একটি বা দুটি সন্তান, তো সে একটুখানি গাল ফোলালে স্বাভাবিকভাবেই তার হাতে সবটাই তুলে দেওয়া হচ্ছে, এটা একটা পয়েন্ট। কিন্তু এখানে কাজেই তারা সহজেই বাবা মাকে ব্ল্যাকমেল করতে পারছে, যেতেই হবে। কিন্তু এইভাবে ছেড়ে দেওয়াটা আমি মনে করি না স্কুল গোয়িং বাচ্চাদের ছেড়ে, ইভেন 11-12 ছেলে মেয়েরা বোঝে না তো, জাস্ট এদের তো আরো সময়টা খারাপ, বড় হয়েছে, বড় হয়েছে এরকম একটা ভাব থাকে, আমি তো সবই বুঝি, আসলে বোঝে না কিছুই, এবং ফাঁদে পা দেয় এবং মানে অনেক কিছু হয়ে যায়, বিপদ হয়ে যায়। যে নিজেকে রক্ষা করতে হবে, সেটা সেই বোধটুকু ছেলে মেয়েদের, না ছেলে মেয়ে উভয়কেই বাড়ি থেকে কিন্তু এই শিক্ষাটা দিতে হবে।
স্কুলে বা ইয়েতে যতটা আমরা পারি চেষ্টা করি, কিন্তু সে কতটা সময় তো পাওয়া যায় না। আসল শিক্ষাটা বাড়ি থেকে আসতে হবে, বাড়ি থেকে চেষ্টা করতে হবে, দিদি, সকলকে আপনি কি অ্যালার্ট মনে করেন? থাকতে হবে। না, আমি বলবো এখনই এত মুষড়ে পড়ার মতো কিছু হয়নি যে মানে সামনে পুজো আসছে, কি কি হতে কি হয়, আবার বাড়ি থেকে তেমন কোনো আসেনি। তবে এ ধরনের আলোচনা নিশ্চয়ই আমাদের যে ক্ষতগুলো রয়েছে সেগুলোকে আরো মানে এগুলোকে আশা করি এগুলোকে ফিল আপ করবে। তো আমি সেটা বলবো যে উৎসবের দিনগুলো সবার ভালো কাটুক, এবং উৎসবটা যেন সবার থাকে, সবার কারোর জন্য যেন হ্যাঁ, বিপদ না নিয়ে আসে। এবং আসলে বাড়ি থেকে বেরোনোর সময় কেউই এমন চিন্তা করে বেরোয় না যে আজকে কোনো একটা ঘটনা করব, এরকম করে বেরোয় না। সবাই ভালো থাকবে সে আশা করেই বেরোয়, এবং সেটা আপনারাও সবাই বেরোন। এবং আমরা যেরকম পুজো দেখি, তবে এটা সত্যি কথা আমাদের রাজ্যে কিন্তু আমরা যথেষ্ট মানে আমরা কিন্তু যথেষ্ট নিরাপদ ভাবেই এই যে পুজোগুলো আমরা দেখি, রাত বিরাত ভোরবেলাও তো আমরা বাড়ি ঢুকি, কিন্তু কখনো কিন্তু এমন মানে রিমার্কেবল কিছু পাওয়া যায়নি। পুজোতে তো কখনো কিছু হয় না, কখনোই পাওয়া যায় না। সুতরাং পুজো আমাদের সবার ভালো কাটবেই সে আশা অবশ্যই করি। এবং আমাদের মুষড়ে পড়ার মতো কিছু হয়নি, আমরাও থাকবো, ঘটনা থাকবে, কিন্তু আমাদের শুধু একটুকু মনে রাখতে হবে আমরা যেন মানে আমরা সবাই মিলে যেন ভালো থাকতে পারি। একটু মনুষ্যত্ব হারিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেললে অনেক কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেটার থেকে যেন আমরা বিরত থাকতে পারি, সেটুকু বলবো। এমনিতে আমরা সবাই মিলে খুব ভালো আছি আমাদের রাজ্যে। ঠিক। আর যেটা বলছিলাম যে পুজোর দিনগুলোতে আমরা উৎসব নিয়ে এই জন্যই চিন্তিত, কারণ উৎসবের দিনগুলো ওই যে অতি আনন্দের, আমার আনন্দ করতে গিয়ে অন্য কারো নিরানন্দ আমরা ডেকে আনি। সেখানে বিশেষ করে রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় দ্বিচক্র যান বা এমনকি গাড়িও এইভাবে মানে বেপরোয়া চলাচল করে যে মানুষের বিপদ ডেকে আনে, নিজের বিপদ ডেকে আনে। ওই যে বাইক কিনে দেওয়া অল্প বয়সের ছেলে মেয়েদের, এটা কিন্তু একদম মানে আকছার হচ্ছে ঘটনাটা, যে বায়না করেছে এবার এই দিয়ে এই যে বাইক দিয়ে কতদিন কত জায়গায় কত অ্যাক্সিডেন্ট, না হলে তো ব্ল্যাকমেল করছে বাবা মাকে, যেটা তাই তো, বলছেন ব্ল্যাকমেল করছে, মোবাইল বাইক, এবং বাড়ি থেকে না দিলে সেটা কালেক্ট করা, সেই টাকাটা সংগ্রহ করার জন্য চুরি ছিনতাই হচ্ছে। কিন্তু ঠিক একদম, চোর গলা থেকে চেইন নিয়ে যাচ্ছে, সে কিন্তু বাইকে যাচ্ছে, হ্যাঁ নেশার জন্য হচ্ছে। বাইকে করে চোর এসে গলার চেইন টেনে নিয়ে যায়, তো বাইক সে পায় কোথা থেকে? চোর সেই কাজে তার আরো কিছু চাই, তার সাধ্যের মধ্যে সেটা হচ্ছে না। আর নেশা তো বলে লাভই নেই। তবুও আমরা যেটা তুমি বললে, উৎসবের দিনগুলো সবাই নিশ্চয়ই ভালো থাকবো, সকলের ভালো কাটুক, এবং সবচাইতে বড় কথা আমাদের বিবেকটাকে জাগ্রত করতে হবে, সেই জায়গাতে যেন আমরা সরে না যাই। এবং আমাদের উৎসবের যে মূল সুর, যে জন্য আমরা বছরভর অপেক্ষা করে থাকি যে দেবী আসবেন, মা আসবেন, তো মা আসলে আমরা তো উচ্ছৃঙ্খল হতে পারি না। আমরা আমাদের সকল শ্রদ্ধা নিয়ে মাকে সকল শ্রদ্ধা নিয়েই আমরা মাকে বরণ করে নেব। অসংখ্য ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ নন্দিতা দি আপনাকেও, পুষ্পিতা দি আপনাকেও। আপনারা ছিলেন আজ আলোচনায়, খুব গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই নারী নিরাপত্তাদের নিয়ে। আমি মহিলারা যারা দেখছেন বা পুরুষরাও যারা দেখছেন, একটু ভাববার সময় কিন্তু এসে গেছে। আর বিশেষ করে উৎসব নিয়ে যখন আমরা কথা বলছি, আমরা অবশ্যই উদ্বেগ তো রয়েছে ভেতরে, একটা ওই যে বলে টেনশন বোধ তো অনেকেরই থাকে, বিশেষ করে যারা বাবা মারা আছেন সেখানে তো টেনশন থাকে। কিন্তু তারপরও উৎসবের এই হাতছানি কিন্তু আমরা যেতে দেব না। প্রতি বছর এই কয়েকটা দিনের জন্যই মা আসেন, আনন্দ নিয়ে আসেন, এবং এই আনন্দ যেন সবার জন্য থাকে, এটাই কিন্তু আমরা চাইব। একটা জাতির মানবিক গঠনের পেছনে সংস্কৃতির গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের সামাজিক সভ্য সংস্কৃতি আজ প্রায় আগ্রাসনের শিকার। তাই এই অস্থির সময়ে আমাদের আগামী প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক ধারায় ফিরিয়ে আনতে হবে। সুস্থ সংস্কৃতি পারে সঠিক সমাজ চেতনা গড়ে তুলতে, আর সঠিক সমাজ চেতনা গড়ে উঠলেই অপরাধ হ্রাস পাবে, এমনটা কিন্তু মনে করেন বিশেষজ্ঞরা। তাই এবার উৎসবের দিনগুলোতে সুস্থ সংস্কৃতি চর্চা হয় কিনা সেই দিকে তাকিয়ে আছে সবাই। নজর রাখছি আমরাও, আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।